বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি রিক্সা চালাতে পারবেন না, পারবেন? বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি বাদাম বিক্রি করতে পারবেন? বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি চায়ের দোকান দিতে পারবেন? বাংলাদেশে পারে? আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয় শিখে আমাদেরকে ইন করা, টাই পরা, শুট পরা, আর হচ্ছে তুমি হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, তুমি হচ্ছে ওই সেই, তোমার পক্ষে বাদাম বিক্রি করা সম্ভব না। এই জন্য চায়না যেটা করছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিছে, করে দিয়ে টেকনিক্যাল এডুকেশনে ফোকাস করছে। বাংলাদেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা কত কেউ জানেন? রাইট নাও 2.7 মিলিয়ন অ্যাকর্ডিং টু দ্য বিবিএস। ওই যে যারা হচ্ছে তথ্য, বেকার কত, মানুষ কত, বৃদ্ধ কত, ছেলে কত, এগুলো নিয়ে যারা কাজ করে, বিবিএস বলে আর কি, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাদের তথ্য অনুযায়ী কতজন? 27 লাখ। প্রতি বছর আপনাদের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বের হয় কতজন? অ্যারাউন্ড 1 মিলিয়ন। কত মিলিয়ন? বাংলাদেশে এই মুহূর্তে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত জানেন? 5.5 মিলিয়ন। আপনারা হয়তো চিন্তা করছেন বিশ্ববিদ্যালয় 100টার মতো আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে 55, সব মিলে হয় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমাদের দেশের আয়তনে, মানে স্টুডেন্ট তালিকায়, ন্যাশনাল ইউনিভার্সিটি 34-35 লাখ স্টুডেন্ট। তো সব মিলে প্রত্যেক বছরে বের হয় 1 মিলিয়ন, টোটাল স্টুডেন্ট 5.5। এখন সরকার বলছে যে 27 লাখ বেকার আছে, আবার সরকার বলছে যে আমি তোমাকে চাকরি দিতে পারবো মাত্র 22 লাখ। কত লাখ? মানে সরকারি চাকরির সংখ্যা মাত্র 22 লাখ। তাহলে বাকিরা কি করবে? আবার সরকার এখন বলছে যে, সরকার না, পৃথিবী বলছে যে বাংলাদেশ হচ্ছে এখন রাইজিং দেশ। আপনারা হয়তো হাসবেন, কিভাবে বলছেন? আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামক একটা টার্ম আছে, এটা বুঝি, এটা নাম শুনছি কেউ? নাম শুনছি? আচ্ছা ওকে, আমি শোনাই আজকে আপনাদেরকে। এটা মানে হচ্ছে আপনার টোটাল জনসংখ্যা, আমাদের তো জনসংখ্যা হচ্ছে 175 মিলিয়ন। সো এই 175 মিলিয়নের মধ্যে শিশু এবং বৃদ্ধরা ছাড়া বাকি সবাই কি কর্মক্ষম, রাইট? শিশুরা তো কাজ করতে পারে না, পারে কি? সরকারের যে আইন, এই আইন অনুযায়ী শিশু কারা? বিলো 18 সব শিশু, তাই না? যদিও আমাদের 12-13 থেকেও কাজ করে, আমাদের অনেক বাচ্চারা হচ্ছে শ্রম আইন মানে লঙ্ঘন করে ওদেরকে দিয়ে কাজ করায়। সো তাহলে একটা দেশের যে টোটাল কর্মক্ষম যে জনশক্তি, এটা যদি ওই যে যারা কাজ করতে পারে না তাদের চেয়ে বেশি হয় পার্সেন্টেজ, তখন ওই দেশটার পপুলেশনকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মানে হচ্ছে এই দেশটা, ইয়েস তুমি রেডি এখন উন্নত দেশ হওয়ার জন্য। তাহলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনুযায়ী আমাদের 31%, মানে প্রায় অ্যারাউন্ড আপনার কত, 54 লাখ 54 হচ্ছে একদম তাগড়া যুবক আমাদের মতো, যাদের শরীরে প্রচুর এনার্জি আছে, কিন্তু তারা সারাক্ষণ স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। তাইলে ওই যে পৃথিবী বলছে যে যাদের জনসংখ্যার রেশিও কার্ভটা হচ্ছে এরকম, তারা উন্নত দেশ হবে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে না। তাহলে এই যে ইউথ এক্স এর মতো যারা প্ল্যাটফর্ম আছে, তারা যদি আমাকে আপনাকে স্কিলড না করে, মানে আমি এটা বলার আরো একটা কারণ হচ্ছে অপরচুনিটি কোন জায়গায় আছে আপনি একটু চিন্তা করে দেখেন, যে এই যে তরুণ আছে যারা কর্মক্ষম আছে, এদেরকে নিয়ে যদি আপনি কোনো উদ্যোক্তা হতে চান, মানে এদের জন্য যদি কোনো কাজ করতে চান, তাহলে আপনার ভালো করার প্রবাবিলিটি বেশি না? বেশি কিনা বুঝতেছি না, আমরা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে নাকি? মানে আপনার সামনে যে জনগণ আছে, এই জনগণের আপনার 31% হচ্ছে যারা কাজ করতে পারে কিন্তু কাজ করে না। সো তাদের জন্য কিছু একটা করা, একটা ট্রেনিং ইনস্টিটিউট খোলা, তাদেরকে কাজ শেখানো, তাদের মানে তাদেরকে নিয়ে ব্যবসা আইডিয়া জেনারেট করা, এটা যারা করতে পারবে তারা পরোক্ষভাবে, মানে প্রত্যক্ষভাবে তো নিজের মানিব্যাগ মোটা হচ্ছে, পরোক্ষভাবে দেশের ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনুযায়ী দেশটা উন্নত রাষ্ট্র হওয়া দরকার। যুবকরা যে মাদক থেকে একটু নিস্তার পাওয়া দরকার, আমার ভাই তোমার ভাই থেকে বেরিয়ে আসা দরকার। সে যখন কাজ পাবে তখন তো আর আমার ভাই তোমার ভাই বলে স্লোগান দিবে না, দিবে কি? তাহলে এই জায়গায় আমরা যারা যুবক আছি, আমরা যারা উদ্যোক্তা আছি, ছোট ছোট উদ্যোক্তা যারা আছে, আমরা যারা স্টার্ট করতে চাই, তাদের কাজ করার অনেক সুযোগ আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু ফোকাস করেন, এই জায়গাটাতে একটু ফোকাস করেন, যুবকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে একটু কাজ করার জন্য ফোকাস করেন। তাই নাইলে যেটা হবে, নাইলে কি হবে, নাইলে হবে যে আপনার ওই যে আমরা সিসিটিভি ক্যামেরায় মাঝে মাঝে ভিডিও দেখবো যে 3 তলার উপরে 10 জন যুবক একজনকে কোপায় মেরে ফেলছে, 10 জন একজনকে পাথর দিয়ে মেরে ফেলছে, আমরা এগুলো দেখবো। তো এতে করে কি হচ্ছে, ওই যে বাকিদেরকে আমি যখন কর্মসংস্থানের আওতায় আনতে পারছি না, যখন আমি তাদেরকে একটা মানি জেনারেটের জায়গা নিতে পারছি না, তখনই কিন্তু সে ক্রাইম করছে, রাইট? করছে কিনা? তা আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে তুই কি করছস এই যে ক্রাইম থেকে বিরত থাকার জন্য, তোর জাতির জন্য, তো কি বলবো? আমি শুধু বক্তৃতা শুনছি, এটা বললে কি নিস্তার পাওয়া যাবে? যাবে না তো।
তার মানে আপনাকে তাদেরকে নিয়েও কাজ করতে হবে। আমি হয়তো চিন্তা করি আরে আমার কি, আমার তো কিচ্ছু না, কিন্তু আপনাকে এই জন্য জবাব দিতে হবে। কারণ আল্লাহ আপনাকে বলছে যে আমি তোমাকে খলিফা হিসেবে প্রেরণ করেছি, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, বলছে না কোরআন, বলছে না? তাহলে খলিফার কাজ কি? ঘুমানো। তা আমি যদি ধরেন আজকে আমার হলিডে, আমি তো ঘুমাইতে পারতাম, আমি তো বাসায় থাকতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে না, আমি যদি যাই, আমি যদি দুই একটা কথা বলি, আমি যদি একটু প্রস্তুতি নিয়ে তাদেরকে কিছু একটা নলেজ দিতে পারি, দেন হয়তো তাদের মধ্যে চেঞ্জ আসবে। এবং আমি হয়তো আল্লাহকে একটু বলতে পারবো যে আমি একটু চেষ্টা করছি, আল্লাহ মাফ করে দাও। সো এই জায়গায় কাজ করার সুযোগ আছে, পারবো ইনশাল্লাহ। আমরা একটু চেষ্টা করবো, একটু একটু থিঙ্ক আউটসাইড দ্য বক্স, আমি একটু চিন্তা করতে পারবো, বক্সের বাইরে এসে একটু জাতির জন্য চিন্তা করি আমরা, পারবো ইনশাল্লাহ। ওকে, শুধু বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসছি বলে সাহিত্য নিয়ে পড়ে থাকলে হবে না, ঠিক আছে? এগুলো নিয়ে পড়ে থাকতে হবে, দেশের জন্য চিন্তা করতে হবে। সো ওই যে আমি বললাম 3.1% অনলি সরকারি চাকরি। দেশের যে টোটাল চাকরি, মানে টোটাল আপনার কর্মক্ষম মানুষ হচ্ছে 7.5 কোটি যারা কাজ করে। এখন এই 7.5 কোটি মানুষ কাজ করার পরে আমরা এখন উন্নত দেশ না কেন? কারণ ওই যে 7.5 কোটির মধ্যে বেশিরভাগই হচ্ছে ইনফর্মাল জব করে, মানে আজকে এটা করতেছি, কালকে ওইটা করতেছি, ডেলি লেবার, কাজ আছে তো নাই, একবেলা খাইতেছি, 2 বেলা খাইতে পারছি না। সো এই সবগুলো মানুষকে যদি আমরা কর্মসংস্থানের আওতায় আনতে না পারি, তাহলে আমাদের দেশ উন্নত হবে না। এখন মাত্র আমি যদি চাকরি দিতে চাই অ্যাজ এ গভর্নমেন্ট আসপেক্ট, আমার কাছে চাকরি আছে অনলি 22 লাখ, তাহলে বাকি আমি কি করব? চাকরি তৈরি করতে হবে, রাইট? বাকি আরো যে 69.2% পিপল কাজ করে প্রাইভেট জবে, যেখানে প্রচুর সমস্যা। মানে আজকে একটু ঘাটতে দিক বাঁকাইছেন, বসের কথা মতো হয় না, কালকে থেকে তুমি আর অফিসে আইসো না। কারণ আমার তো প্রচুর গ্র্যাজুয়েট ইনফ্লেশন হচ্ছে, আমার তো লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, তোমাকে বাদ দিলে অসুবিধা কোথায়? সো এই জন্য ইউনিভার্সিটিও সমস্যা। মানে আসলে আপনি আমাদের দেশের এমন অবস্থা হয়েছে, যেদিকে তাকাবেন শুধু সমস্যা সমস্যা। বাট যত বেশি সমস্যা তত বেশি কি আপনাদের তত বেশি মানি ব্যাগ মোটা করার সুযোগ আছে। সমস্যা না থাকলে তো আপনি উদ্যোক্তা হওয়ার দরকার নাই, সমস্যা না থাকলে তো আপনি ইনিশিয়েটিভ নেওয়ার দরকার নাই, সমস্যা না থাকলে তো আপনার কিছু করার দরকার না, রাইট? সো সমস্যাকে আমরা ব্লেসিং হিসেবে নিই, বাট সমস্যা নিয়েই যদি আমি হ্যাপি থাকি, তাহলে আমার দেশের আর উন্নতি ঘটবে না। তাহলে এই যে ধরেন 69.1% পিপল যে প্রাইভেট জব করে, তাদের প্রচুর সমস্যা আছে। এখন এই সমস্যাগুলা আমরা যারা এখানে অনেকে জব করি, অনেকে গভর্নমেন্ট জব পাই না, অনেকে মানে জব নিয়ে যাদের চিন্তা ভাবনা বেশি থাকে, তারা আসলে আপনার দিন শেষে হ্যাপি না, প্রচুর সমস্যা। বাট আমরা যারা আবার চাকরি দিতে চাই, আমি উদ্যোক্তা হতে চাই, ফাইন, বাট আমি উদ্যোক্তা হওয়ার পরেও যেন আমাকে নিয়ে আমার ওই যে যারা চাকরি করবে তারা যেন গালিগালাজ না করে। মানে আপনি তো উদ্যোক্তা হবেন, ফাইন, তো আপনার অফিসের কাজটা কেউ একজন করতে হবে না? তো সে তো চাকরি করবে নাকি সে উদ্যোক্তা? তাই না? পৃথিবীর সবাই তো আর উদ্যোক্তা হতে পারবে না, আপনারা হবেন। সো আপনাদের অধীনে ওই যে বাংলাদেশের আরো অনেক মানুষ চাকরি করবে, এন্ড দেন তখন যেন আপনার মনে হয় যে ওই ব্যক্তিটা যেন আমাকে গালি না দেয়। আমরা এটাই হতে পারি না, আমরা শুধু টাকা চিন্তা করি, তাকে চুষে তার 24 ঘন্টা যত ঘন্টা পারে আমি নেব, নিয়ে হচ্ছে তাকে কোনো রকম একটা স্যালারি দেয়, বেটা তোর আমার জন্যই তো তুই বেঁচে আসিস। সো এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বের হইতে হবে। তা আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম কেন আপনার বাংলাদেশে কিন্তু আমাদের চাকরি খুবই কম। আমি কিন্তু আবারও বললাম, আমি এই ভালো করে হিসাবটা আবার বলতেছি, আমাদের টোটাল এখন 31% মানুষ হচ্ছে কর্মক্ষম। তার মধ্যে এই কর্মক্ষম মানুষকে আমরা যদি স্লোগান থেকে ফিরাইতে না পারি, আমরা যদি কাজ করতে স্কিল করতে না পারি, স্কিল করতে হলে প্রচুর টেকনিক্যাল স্কিল ইনস্টিটিউট দরকার, সেখানে আপনাদের কাজ করার সুযোগ আছে। আপনি চায়নার একটা বিপ্লবের আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, কালচারাল বিপ্লব, মাও সেতুং এর নাম তো শুনছি আমরা। মাও সেতুং কিন্তু অনেক বছর, প্রায় অ্যারাউন্ড 2 যুগের মতো ইউনিভার্সিটি বন্ধ করে রাখছিল। জানেন আপনার গল্পটা? কেউ জানেন না। ইউনিভার্সিটি বন্ধ, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি রিক্সা চালাতে পারবেন না। পারবেন? বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি বাদাম বিক্রি করতে পারবেন? বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি চায়ের দোকান দিতে পারবেন? বাংলাদেশে পারে? আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয় শিখে আমাদেরকে ইন করা, টাই পরা, শুট পরা, আর হচ্ছে তুমি হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, তুমি হচ্ছে ওই সেই, তোমার পক্ষে বাদাম বিক্রি করা সম্ভব না। এই জন্য চায়না যেটা করছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিছে, করে দিয়ে টেকনিক্যাল এডুকেশনে ফোকাস করছে অ্যারাউন্ড 2 যুগ। এবং এটা করার পরে হচ্ছে ওদের ওই যে টেকনিক্যাল এডুকেশন মানে কি, তার কথা হচ্ছে আমি কাজ শিখতেছি, আমি প্রোডাক্ট বানাবো, আমি ব্যবসা করব, আমি বাজারে সেল করব পুরো পৃথিবীতে। তার তো কোনো ওই তার তো গায়ের সাথে অনার্স ডিগ্রি নাই, তার তো বড় সার্টিফিকেট নাই। এই না থাকার কারণে সে ফিল করতেছে আমার কাজ করতে কোনো অসুবিধা নাই। এবং এই জন্য আজকে চায় না। আপনি পৃথিবীর যত উন্নত কান্ট্রি আছে দেখবেন যে ধরেন জেনারেশন যাদের অনেক বেশি, মানে পপুলেশন যাদের অনেক বেশি, যারা হচ্ছে
ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে থাকে, তারা ফোকাস করে টেকনিক্যাল এডুকেশনে। সেটা মানে হচ্ছে স্কিল জেনারেশন তৈরিতে তারা বেশি ফোকাস করে। কারণ আপনার ওই যে তরুণ সংখ্যা, আপনার তো 31% তরুণ, এদেরকে যদি আপনি স্কিল করতে না পারেন, এদেরকে এমনি ধরে যদি আপনি বিমানে তুলে দেন, সে তো ওখানে গিয়ে ডিসিওসি হবে, মানে ডিশ ক্লিন করবে আর অনিয়ন কাটার হবে, সে তো ভালো কিছু করতে পারবে না। তো এই স্কিল করতে না পারলে আপনি আপনার আলটিমেট একটু চিন্তা করে থাকেন, আপনার দেশের কোনো লাভ কিন্তু হচ্ছে না। এই জন্য আমি বলবো যে এই জায়গায় ফোকাস করো। যে আমাদের দুর্ভাগ্য, আমাদের প্রচুর পরিমাণে গ্র্যাজুয়েট বেরোচ্ছে, এই জন্য গ্র্যাজুয়েশনের যে মূল্য, ভ্যালু, এটা প্রাইভেট কোম্পানির মালিকরা দিচ্ছে না। আপনি একটা ভালো সাবজেক্টে পড়াশোনা শেষ করছেন, সে দেখতেছে তো এরকম হাজার হাজার আছে, আমার লোক লাগবে একজন, আমি 10,000 টাকা অফার করি, অসুবিধা নাই তো, তুমি না আসতে তো যদু মধুর আছে তো। এটা কেন হয়েছে? কারণ ওই যে প্রচুর পরিমাণে ইনফ্লেশন হয়েছে। তো এই জন্য অতিরিক্ত গ্রাজুয়েশনও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। বাট আমরা বুঝি না। আমাদের কথা হচ্ছে যে আমরা সার্টিফিকেট একটা লাগবে, বড় টাই পড়তে হবে, শার্ট ইন করতে হবে, দেন একটা ভালো বিয়ের প্রস্তাব আসবে, আদারওয়াইজ তো আসবে না। সো এখান থেকে বের হইতে হবে। দেন আমি হচ্ছে আপনাদেরকে দুজন বিখ্যাত ব্যবসায়ী উদ্যোক্তার গল্প বলে আমি শেষ করব। আমি জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা, কারণ ভালো লাগলে তো মানুষজন তালি তালি দে, আপনারা তো দিচ্ছেন না। তো আমিও ওই সেন্সে কথা বলছি না, আমি আপনাদের সাথে একদম ক্যাজুয়াল আড্ডা দিচ্ছি, এটা ফিল করছি।